আসুন আজকে আমরা এই বলরাম মন্দিরে যাব। এখানে গিয়ে আমরা আলোচনা করব সেই দিনটির ইতিহাস, ঠাকুর মা স্বামীজির সঙ্গে বলরাম মন্দিরের সম্পর্ক এবং রামকৃষ্ণ মিশনের সারা বিশ্বব্যাপী তার অনেক অনেক কার্য। আর সেই সাথে আমরা আরও আলোচনা করব ভগবান বুদ্ধের জীবন এবং স্বামী বিবেকানন্দের ওপর ভগবান বুদ্ধের বাণী ও জীবনের প্রভাব। এটাই তো সেই ঘর নাকি? হ্যাঁ সৌভিক, এই সেই ঐতিহাসিক ঘর যেখানে 1897-এর 1 মে স্থাপিত হলো রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন। স্বামী বিবেকানন্দ ঘর আলো করে বসে আছেন। এই ট্যাগ লাইন কথাটা তো তোমার বয়সী ছেলেমেয়েরা খুবই জানে যে এখনকার কোনো ব্র্যান্ডের সঙ্গে যে ব্র্যান্ডকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ট্যাগ লাইন। এই রামকৃষ্ণ মিশনের ট্যাগ লাইন বহু লোকই দেখেন যে তার যে সিম্বল আছে তার সঙ্গে ওই বাণী রয়েছে যে আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় চ, একটি ট্যাগ লাইন। আমাদের সেইভাবে ভাবতে ভালো লাগে যে স্বামীজি এত আধুনিক ছিলেন যে এরকম ভেবেছেন। আবার তার সঙ্গে সঙ্গে মনে হয় ওই টটাকে যদি আমরা একটু প্রাচ্যের উচ্চারণ করে নিই তাহলেও চমৎকার হবে, যে এটা ত্যাগ লাইন। যখন সূচনা হচ্ছে তখন স্বামীজি বলছেন কি সুন্দর করে যে এই যে সংঘ আমাদের প্রতিষ্ঠিত হতে চলেছে, এই সংঘের জননী হবেন আমাদের মা সারদা দেবী। দুটো ম দিয়ে যদি বলি যে মৌমাছি থেকে মটর, মানে মৌমাছি চাষ থেকে মোটর মেকানিজম শেখা, এই সমস্ত স্বামী বিবেকানন্দ কিন্তু প্রবর্তন করেছেন। এটা তার শিক্ষার অদ্ভুত দিক, শিক্ষা বিস্তারের। স্বামীজি বলেছেন যে ঠাকুরের 3টি শরীর আছে। একটি হচ্ছে তার স্থূল শরীর, অর্থাৎ যেটি ফটোগ্রাফে যেরকম দেখতে পাওয়া যায়। আরেকটি হচ্ছে তার বিভু শরীর, অর্থাৎ চৈতন্য রূপে তিনি সমগ্র জগতে বিরাজিত। আরেকটি হচ্ছে তার সংঘ শরীর। এই রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন যা আমরা বলছি, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সংঘ শরীর। নমস্কার। 1 মে 1897 প্রতিষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন, যেটি আজ ডালপালা ছড়িয়ে সারা বিশ্বে শ্রীরামকৃষ্ণ সংঘ নামে সুপ্রসিদ্ধ। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বলরাম মন্দিরের সামনে। এই বলরাম মন্দিরের হল ঘরেই সেদিন স্বামী বিবেকানন্দের তত্ত্বাবধানে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের প্রথম মিটিংটি সংগঠিত হয়েছিল। আর বলরাম মন্দিরের সাথে ঠাকুর মা স্বামীজির জীবনের কত ঘটনা ততপ্রতভাবে জড়িত আছে। ঠাকুর মা স্বামীজি এবং ঠাকুরের সন্তানদের পদরজ ধন্য এই বলরাম মন্দির। আসুন আজকে আমরা এই বলরাম মন্দিরে যাব। এখানে গিয়ে আমরা আলোচনা করব সেই দিনটির ইতিহাস, ঠাকুর মা স্বামীজির সঙ্গে বলরাম মন্দিরের সম্পর্ক এবং রামকৃষ্ণ মিশনের সারা বিশ্বব্যাপী তার অনেক অনেক কার্য। আর সেই সাথে আমরা আরও আলোচনা করব ভগবান বুদ্ধের জীবন এবং স্বামী বিবেকানন্দের ওপর ভগবান বুদ্ধের বাণী ও জীবনের প্রভাব। কেননা এবছর 1 মে তারিখটি শুধুমাত্র যে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস হিসেবেই পালিত হচ্ছে তা নয়, এই দিনটি মহা আড়ম্বরে পালিত হচ্ছে বুদ্ধ জয়ন্তী হিসেবে, ভগবান বুদ্ধের আবির্ভাব তিথি হিসেবে। চলুন আমরা ভেতরে যাই এবং এখানে গিয়ে আমরা আলোচনা করি ভগবান বুদ্ধের জীবনী, স্বামী বিবেকানন্দের ওপর ভগবান বুদ্ধের প্রভাব, রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা। এবং এই আলোচনায় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাননীয় ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়। আসুন আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করি, ঠাকুরকে দর্শন করে আমরা আলোচনায় বসব। নমস্কার, আমরা বসে আছি বলরাম মন্দিরে। রামকৃষ্ণ মিশনের 130 বছরের ইতিহাস এই ঘরের সঙ্গে বোধহয় জড়িত। স্যার, এইটাই তো সেই ঘর নাকি? হ্যাঁ সৌভিক, এই সেই ঐতিহাসিক ঘর যেখানে 1897-এর 1 মে স্থাপিত হলো রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন। স্বামী বিবেকানন্দ ঘর আলো করে বসে আছেন।
স্যার আপনি একটু সেদিনের ঘটনাটা একটু বিস্তৃত করে আমাদের একটু বলুন। নিশ্চয়ই। বিস্তৃত মানে মূল অংশটা বলি। গল্পের মতো আমরা যখন পড়ি, সৌভিক তুমিও তো পড়েছো, আমাদের একেবারে চোখের সামনে ভেসে ওঠে যে বেলা 3টের সময় স্বামী বিবেকানন্দ এই হল ঘরে উপস্থিত হলেন। আর ঠাকুরের অনেক ভক্ত রয়েছেন, অনুরাগী সব রয়েছেন, মানে ঠাকুরের সন্ন্যাসী শিষ্য, গৃহী ভক্ত সব রয়েছেন অনেকে। এই হলে এসে স্বামীজি সেদিন ঘোষণা করছেন যে দেশ বিদেশ ঘুরে আমার ধারণা হয়েছে যে সংঘ ছাড়া কোনো বড় কাজ হয় না। এবং এই বলতে বলতে তিনি রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের কথায় আসছেন কি সুন্দর করে। বলছেন যে আমরা যাকে দেখে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 20 বছরের মধ্যে তার পূর্ণ নাম এবং অদ্ভুত জীবনের আশ্চর্য বিস্তার হয়েছে, সেই তার নামেই এই সংঘ গঠিত হবে। অর্থাৎ রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের কথা বলছেন এবং শ্রীরামকৃষ্ণের কথা সেখানে উল্লেখ করছেন। স্যার এই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন যে গঠিত হলো, তার প্রথম প্রেসিডেন্ট তো রাজা মহারাজ হলেন। হ্যাঁ, শুধু আজকের এই পুণ্য ক্ষেত্রে পুণ্য স্থানে বসে স্মরণ করি যে সেদিন যে অনুষ্ঠানটি হলো, সেই অনুষ্ঠানে কি হলো যে আমরা রাজা মহারাজজির প্রসঙ্গে আরেকটু যাব। তার আগে বলি যে ওই যেটা আগে বলছিলাম যে স্বামীজি যে মিশন অ্যাসোসিয়েশন স্থাপন করলেন, তারপরে টুকটুক টুকটুক করে বললেন যে এই মিশনের উদ্দেশ্যগুলো কি হবে। পারস্পরিক আলোচনার মধ্যে দেখো সৌহার্দ্যপূর্ণ একটা সভা তো, এবং সেখানে স্বামীজি ওটা বললেন যে এই উদ্দেশ্য কি হবে এবং দেশে কিভাবে কাজ হবে, বিদেশে কিভাবে কাজ হবে, এইগুলো তিনি সব ওই দিনের সভাতেই বিবৃত করলেন। সৌভিক, তুমি যেটা জিজ্ঞেস করছিলে যে স্বামী ব্রহ্মানন্দজির কথা, ওই দিন অর্থাৎ এই 1897 এর 1 মে যে সভা হলো, সেখানে ঠিক হলো যে স্বামী বিবেকানন্দ সাধারণ সভাপতি হবেন, আর কলকাতা কেন্দ্রের সভাপতি হবেন স্বামী ব্রহ্মানন্দজি, আর তার সহকারী হবেন স্বামী যোগানন্দজি। কিন্তু পরবর্তীকালে যখন কিনা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ট্রাস্ট ডিড তৈরি করে বেলুড় মঠ, তখন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকেই ভার দিলেন। তিনি হলেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট। তার কারণ ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন রাখাল চন্দ্র, তখনকার রাখাল চন্দ্রের কথায় বলেছিলেন যে রাখাল একটা রাজ্য চালাতে পারে, সেই থেকে তাকে রাজা মহারাজও বলা হতো। তো স্বামীজি বললেন ওই যে ঠাকুর বলে গেছেন, অতএব রাজা বা ব্রহ্মানন্দজি মহারাজ তিনিই প্রথম প্রেসিডেন্ট হবেন। তার মানে প্রথম থেকেই একটা ত্যাগের উপরে সংঘ গঠিত হয়ে গেল। একদম ঠিক জায়গাটি ধরেছো, ঠিক জায়গাটি ধরেছো, যেটা একটা বিরাট বড় ত্যাগ। এই বলরাম মন্দিরে তখন একরকম ভাবে হলো, কিন্তু তারপর যখন ফুল ফ্লেজড যখন শুরু হচ্ছে, সেই সময় তো স্বাভাবিকভাবেই প্রত্যাশিত যে বিদেশ প্রত্যাগত অত বিখ্যাত এবং ঠাকুরের প্রাণপ্রিয় নরেন উত্তরকালের স্বামী বিবেকানন্দ তিনিই প্রেসিডেন্ট হবেন। কিন্তু তিনি সেটি বললেন যে না, ব্রহ্মানন্দজি হবেন, এবং সেটি ঠাকুরের কথাকে স্মরণ করে তিনি সেই কথাটি বললেন। এবং এইখানে বোঝা যায় যে স্বামীজির যে ত্যাগ এবং স্বামীজির যে নেতৃত্ব, ত্যাগ হচ্ছে যে তিনি ব্রহ্মানন্দজিকে প্রথম প্রেসিডেন্ট করলেন, আর নেতৃত্বের জায়গাটা হচ্ছে যে স্বামীজি এইভাবেই করেছেন, যে নেপথ্যে থেকে এমন ভাবে পরিচালনা করেছেন যেটা কিনা প্রত্যক্ষভাবে থাকলেও বোধহয় ওই রকম করা যায় না। ভালোবাসা দিয়ে তিনি সংঘকে চালিয়েছেন, আর ওই পদটি তিনি রেখে দিলেন স্বামী ব্রহ্মানন্দজির জন্য। আর স্যার এর মধ্যে প্রশ্ন সবার আগে যাচ্ছে যে শ্রী শ্রী মায়ের ভূমিকা এখানে ঠিক কিরকম ছিল? হ্যাঁ, শ্রী শ্রী মায়ের বিরাট ভূমিকা, শ্রী শ্রী মায়ের বিরাট ভূমিকা। তবে সৌভিক, তার আগে বলি যে ঠাকুরের প্রসঙ্গের মধ্যে একটু থাকি। ঠাকুরের প্রসঙ্গের মধ্যে এই যে স্বামীজি বললেন যে যাকে দেখে আমরা যাকে আদর্শ করে ঘর ছেড়েছি এবং আপনারাও সংসার আশ্রমে রয়েছেন, সেই তাঁরই নামে সংঘ প্রতিষ্ঠিত হবে, এটিও কিন্তু একটা বিরাট ব্যাপার। আজকে 2026-এ আমরা যখন দেখছি যে এত বড় সংঘ, তাহলে তার একটা নাম, বেশ জুৎসই নাম একটা কিছু হতে পারতো, কিন্তু স্বামীজি বলছেন যে রামকৃষ্ণদেব, তার নামটাই সর্বাগ্রে থাকবে, আগে রামকৃষ্ণ তারপরে মিশন। এইটা হচ্ছে স্বামীজির ভাবধারা। আর সেইখানে ভাবছি যে স্বামীজি বলেছেন যে ঠাকুরের 3টি শরীর আছে। একটি হচ্ছে তার স্থূল শরীর, অর্থাৎ যেটি ফটোগ্রাফে যেরকম দেখতে পাওয়া যায়। আরেকটি হচ্ছে তার বিভু শরীর, অর্থাৎ চৈতন্য রূপে তিনি সমগ্র জগতে বিরাজিত। আরেকটি হচ্ছে তার সংঘ শরীর। এই রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন যা আমরা বলছি, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সংঘ শরীর। আমরা যে বসে আছি এখানে ঠাকুর ঘর দেখতে পাওয়া যাচ্ছে, এটি মনে করে সৌভিক যে এই যে ঠাকুরের যখন আরতি হয়, যে কোনো দেবদেবীর যখন আরতি হয়,
তখন কি হয়, পূজারী বাঁ হাতে ঘন্টা বাজাতে থাকেন এবং কি সুন্দর হয় যে টিং 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 করে সে ঘন্টার ধ্বনি হয়ে যাচ্ছে, আর ভগবানের আরতি হচ্ছে বিভিন্ন উপচারে। কিন্তু যত রকমই হোক না কেন, ওই ঘন্টার ধ্বনিটা চলতেই থাকবে, সেইভাবেই পূজারী অভ্যস্ত হয়ে যান। এই যে পুরো আমরা কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, এটা যেন বিভিন্ন উপচারে সেই জীবরূপী শিবের পুজো, কিন্তু তার মধ্যে থেকে ওই টিং 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 করে রামকৃষ্ণ নামটি কিন্তু অব্যাহতভাবে চলছে। এবং সেই জন্যই রামকৃষ্ণ মিশনে প্রথমে ঠাকুরের নাম, তারপরে মিশন। আর তুমি যেন কি বলছিলে, শ্রী শ্রী মায়ের। শ্রী শ্রী মায়ের প্রসঙ্গ বলছিলে। এই যে সভা হলো, সেই সভাতেই, সেই সভা তো একটা খুব গ্ল্যামারাস সভা। আমাদের ভাবতে ভালো লাগে যে এই যে হল ঘর যেখানে আমরা বসে রয়েছি, ওখানে ঠাকুরের অনেক ভক্ত যে লেখা রয়েছে, তার মধ্যে কতজন ছিলেন? মনে হয় জনা 50 ছিলেন, তাই না? আমাদের দেখলে মনে হয় যে সেই 1897-তে কতজনই বা থাকবেন, হয়তো জনা 50 ছিলেন, 50 জন বা 60 জন হয়তো ছিলেন। কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীতে 25টি দেশে প্রায় 300টি কেন্দ্র, কি বিপুল বিস্তার! স্বামীজি যেটার কথা বলছেন যে আশ্চর্য প্রসার হবে, সেই আশ্চর্য প্রসার হচ্ছে। কিন্তু তোমার প্রশ্নের উত্তরে ফেরত যাই, যে যখন সূচনা হচ্ছে তখন স্বামীজি বলছেন কি সুন্দর করে, যে এই যে সংঘ আমাদের প্রতিষ্ঠিত হতে চলেছে, এই সংঘের জননী হবেন আমাদের মা সারদা দেবী। তাহলে এই যে মা সারদাকে তিনি সংঘ জননী বলছেন, সেটা সৌভিক সেদিনে সেই 1897-এর 1 মে হয়তো একেবারেই অপ্রত্যাশিত ছিল। কারণ মূলত পুরুষ মানুষরাই তো ছিলেন এই হল ঘরে, আমরা অনুমান করতেই পারি। এবং সেখানে যে সংঘ তৈরি হচ্ছে, তার দেশে কি কাজ, বিদেশে কি কাজ, এইসব বলা হচ্ছে। সেই সংঘের জননী বা হেড অফ দ্যাট ফ্যামিলি, এইরকম ভাবে যখন স্বামীজি বলছেন, আমরা একটু অবাক হই যে যিনি কিনা চিরকালই প্রায় অবগুণ্ঠনের মধ্যে থেকেছেন, সেই মা শারদাকে তিনি বলছেন সংঘ জননী। আর তুমি তো বোধহয় জানো যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কিরকম সব ঘটনা যুক্ত হয়ে আছে। যে স্বাধীনতা সংগ্রামীরা যখন কিনা ত্যাগের প্রেরণায় 1 জন 2 জন 3 জন করে রামকৃষ্ণ সংঘে যোগদান করতে চাইছেন, তখন সেই নিয়ে একটা বিরাট রকমের মতভেদ, যে ওদেরকে আশ্রয় দেওয়া যাবে কিনা। কারণ ব্রিটিশ পুলিশ এমনিতেই রামকৃষ্ণ মিশনকে ব্যতিব্যস্ত করে রাখে। সেইখানে কিন্তু মা শারদা বলছেন যে যারা ত্যাগের ভাবে আসতে চায়, তাদেরকে স্থান দেওয়া হবে এই সঙ্গে। এইটা কিন্তু একটা বিরাট যুগান্তকারী সিদ্ধান্ত। এবং সেইখান থেকে আমরা বুঝি আরো অনেক ঘটনা আছে, কিন্তু এটা অন্যতম, যে সেই স্বাধীনতা সংগ্রামে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে তাদের মধ্যে কত পূত চরিত্রের, উন্নত স্বভাবের সমস্ত সাধু সন্ন্যাসী হয়েছেন, প্রাতঃস্মরণীয় তারা। কিন্তু মা সেই সময় যে তাদেরকে স্থান দিচ্ছেন সঙ্গে, তার সঙ্গে এই সংঘ জননী নামটি সৌভিক খুব চমৎকার ভাবে মিলে যায়। স্যার, আপনি বলছেন আর আমার মনে হচ্ছে এই রামকৃষ্ণ মিশন এত দেশে তার সংঘ রয়েছে, তার সেন্টার রয়েছে, একটা জাতীয় চরিত্রের সাথে এর একটা আন্তর্জাতিক চরিত্রও তো তার মানে মিলেমিশে রয়েছে। এবং স্যার আমার মনেও পড়লো, হঠাৎ করেই মনে পড়লো যে এই মা যেমন স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয় দিচ্ছেন, কেউ কেউ মার কাছে গিয়ে বলছে, মা ব্রিটিশ সরকার এত অত্যাচার করছে, তুমি একবার বলো মুখ ফুটে ইংরেজ উচ্ছন্নে যাক, তাহলেই তারা উচ্ছন্নে যাবে। মা বলছেন তারাও তো আমার সন্তান, আমি কি করে বলবো। একদম তাহলে মায়ের এই যে আন্তর্জাতিক কথা, এটাও মায়ের জীবনীর মধ্যেও রয়েছে এবং মিশনের মধ্যেও রয়েছে। এবং স্বামীজি তখনই বলছেন যে তিনি আমাদের সংগঠন। খুব চমৎকার জায়গা বলেছো। ওই যে মা বলছেন তারাও তো আমার সন্তান, তার সঙ্গে সঙ্গে ধরো যদি স্মরণ করি যে যেখানে মা বলছেন আমি সতেরো মা অসতেরো মা, এইরকম যার মনোভাব, অর্থাৎ সেটাকে আমাদের ভাষায় গুছিয়ে টুছিয়ে বলতে গেলে আন্তর্জাতিক একটি দৃষ্টিভঙ্গি। তো এই যার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি শুধু নয়, আন্তর্জাতিক গ্রহিষ্ণুতা, তিনি রামকৃষ্ণ সংঘের সংঘ জননী, সেটি আজকে এখানে বসে ভাবতে গেলে নিশ্চয়ই আমাদের গায়ে কাঁটা দিচ্ছে। যে স্বামীজির কি দূরদৃষ্টি এবং ঠাকুর মায়ের অমোঘ শক্তির কি কল্যাণময় বিস্তার। এবং সেখান থেকে সৌভিক ভাবি, যদি যেটি তুমি বললে যে আন্তর্জাতিক যে জায়গাটা, এই আন্তর্জাতিক জায়গাটাই পুরো ভাবধারাটার মধ্যে রয়েছে। স্বামী বিবেকানন্দ কি করেছেন, ইস্ট এবং ওয়েস্ট, প্রাচ্য এবং পাশ্চাত্য, তার যে শ্রেষ্ঠ জিনিসগুলো, সেগুলো নিয়ে এসে তিনি রামকৃষ্ণ মিশনের ভাবধারার মধ্যে দিয়েছেন। যেমন কিনা তিনি বলেছেন যে ঘন্টা বাজবে, সেই সময় ব্রেকফাস্ট হবে, আর একটা ঘন্টা সেই সময় লাঞ্চ হবে, আর একটা ঘন্টা যেই সময় ঠাকুর পুজো হবে। এই সমস্ত কতটা ইউরোপিয়ান স্টাইলে দিয়েছেন। তেমনি আবার জ্ঞান, ভক্তি, কর্ম, যোগের যে সমন্বয়, সেখানে প্রাচ্য মনীষার শ্রেষ্ঠ বস্তুকে তিনি তুলে আনছেন। তাই এই যে তিনি বলছেন যে মানে ইস্ট এবং ওয়েস্টের বেস্ট জিনিসকে তিনি সমন্বিত করবেন, তার একটা অদ্ভুত আমরা কি বলবো অভিজ্ঞান আমরা পাচ্ছি। যখন ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল একজন
তিনি বলেছিলেন, তার নাম হচ্ছে একটু বড়সড় নাম, ফেডেরিকো মেয়র জারাগোজা। তো ওই মেয়র ডিরেক্টর জেনারেল ভদ্রলোক বলেছিলেন যে তিনি অবাক হয়ে গেছেন। কি অবাক হয়ে গেছেন? যে 1945 সালে ইউনেস্কোর যে সংবিধান রচিত হয়েছে তার সঙ্গে 1897-তে স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ মিশন চালু করেছেন তার অদ্ভুত মিল রয়েছে। এবং তিনি বলছেন যে সেটা সহনশীলতার দিক থেকে, সৃষ্টি বৈচিত্র্যের দিক থেকে, বিভিন্ন দিক থেকে ওই ইউনেস্কোর সংবিধানের সঙ্গে রামকৃষ্ণ মিশনের যে নিয়মাবলী বা তার যে কার্ডিনাল প্রিন্সিপালস গুলো সেগুলো যেভাবে মিলে যাচ্ছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। আর তোমার প্রশ্নের উত্তর শেষ করি এটা ভাবতে ভাবতে, যে উনি বিদেশে গিয়ে স্বামীজি বলেছিলেন, আজকের দিনে এই কথা নিশ্চয়ই তোমার শুনতে ভালো লাগবে, যারা গণমাধ্যমে শুনবেন তাদেরও ভালো লাগবে, যে স্বামীজি বলেছিলেন যে আই হ্যাভ আ মেসেজ টু দ্য ওয়েস্ট লাইক বুদ্ধা হ্যাড আ মেসেজ টু দ্য ইস্ট। প্রাচ্যের জন্য বুদ্ধের যেমন একটা বাণী ছিল, আমি সেই রকম ভাবে পাশ্চাত্যের কাছে উপস্থিত হয়েছি একটা বাণী নিয়ে। এইটা যিনি বলছেন, তিনি যে প্রাচ্য পাশ্চাত্যকে একত্রিত করছেন তাতে কোনো সন্দেহ নেই। স্যার, আপনি বললেন, এবং দেখুন আজকে এবছরটা তো 1 মে বুদ্ধ জয়ন্তীও বটে, এবং স্বামীজি তো ভগবান বুদ্ধের জীবনী দ্বারা, ভগবান বুদ্ধের বাণী দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। স্বামীজি তো বুদ্ধের দর্শন পেয়েছিলেন, সেটা তো আমি জানো তো। সেটাও তো একটু শুনেছি, আপনি একটু বলুন স্যার। না, ওই যে ওই স্বামী শিয় সংবাদে খানিকটা ওই তার শৈশবে হঠাৎ করে একজন সাধু মূর্তি, ওই আমরা যে স্বামীজির বাড়ি বলে যেটিকে জানি, সেই স্বামীজির বাড়ি, সেইখানে যখন নরেন্দ্রনাথ, তখন তিনি ওরকম একটি মূর্তির হঠাৎ দর্শন পেয়েছিলেন, কিন্তু মূর্তি অন্তরিত হয়ে গিয়েছিল। পরবর্তীকালে স্বামীজি বলছেন যে বোধহয় বুদ্ধদেবকে দেখেছিলাম। এই বুদ্ধদেবের চিন্তা স্বামীজির সমস্ত জীবন কর্মের মধ্যে একেবারে ওতপ্রোত হয়ে আছে। আর এই সঙ্গের ক্ষেত্রে তার এটা বিশেষভাবে, যে বুদ্ধদেব যেভাবে কিনা মানুষের মুক্তির কথা ভেবেছেন, নির্বাণের কথা ভেবেছেন, তেমনি সমগ্র জগতের মানুষের কল্যাণের জন্য যা যা করবার, সে 4টি আর্য সত্য বলো আর যাই বলো, সেইগুলোর জন্য তিনি প্রচারক প্রেরণ করেছেন। এইটা স্বামীজির কাছে ভীষণ একটা উদ্দীপনাময়ী ঘটনা। সেটিকে তিনি শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে যখন তিনি দেখছেন, সেইখান থেকে রামকৃষ্ণ মিশনের অপূর্ব সূচনা হচ্ছে। অন্যভাবে বলতে গেলে, বুদ্ধদেবের যে ধর্ম এবং বুদ্ধদেবের যে জীবন, তার মধ্যে রয়েছে বহুজন হিতায় বহুজন সুখায়। এবারে এই যে শব্দগুলি, এইগুলি শ্রীরামকৃষ্ণ ভাবে নিষ্ণাত হয়ে আসছে কি আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় চ। তাহলে এই বহুজন হিতায় বহুজন সুখায়, ওটি শ্রীরামকৃষ্ণের ভাবে স্বামীজিকে এই মিশনের কার্যে প্রবৃত্ত করছে। এবং তার ট্যাগ লাইন হচ্ছে আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় চ। সেইখানে সৌভিক শুধু বলি, এই ট্যাগ লাইন কথাটা তো তোমার বয়সী ছেলেমেয়েরা খুবই জানে, যে এখনকার কোনো ব্র্যান্ডের সঙ্গে ব্র্যান্ডকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ট্যাগ লাইন। এই রামকৃষ্ণ মিশনের ট্যাগ লাইন বহু লোকই দেখেন যে তার যে সিম্বল আছে তার সঙ্গে ওই বাণী রয়েছে যে আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় চ, একটি ট্যাগ লাইন। আমাদের সেইভাবে ভাবতে ভালো লাগে যে স্বামীজি এত আধুনিক ছিলেন যে এরকম ভেবেছেন। আবার তার সঙ্গে সঙ্গে মনে হয় ওই টটাকে যদি আমরা একটু প্রাচ্যের উচ্চারণ করে নিই, তাহলেও চমৎকার হবে, যে এটা ত্যাগ লাইন। এই ত্যাগের ভিত্তিতেই এই সমস্ত ভাবধারা গঠিত, ত্যাগের ভিত্তিতেই আত্মমুক্তি তো বটেই, জগতেরও হিত, এই করে স্বামীজির এই সংঘ ভাবনা। স্যার, এই যে রামকৃষ্ণ মিশনের যে জগৎজোড়া সেবা কার্য, এটা তো মানুষের দুঃখে কাতর হয়েই তো এই সেবা কার্য। একদম, তিনি মানুষের দুঃখে কাতর হয়েছেন স্বামী বিবেকানন্দ। এবং শিবজ্ঞানে জীবের সেবার কথা যে তিনি বলেছেন, এই শিবজ্ঞানে জীবের সেবা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যা তিনি শুনেছেন। মানে সৌভিক, তোমার প্রশ্নটা কোথায় এই, যে এই যে মানুষের জন্য যে সেবা, এটা শুধু একটা মানে কি বলবো আমরা, এনজিও বা একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশনের মতো শুধু নয়, তারাও নমস্য। কিন্তু স্বামীজির যেটা, সেটা হচ্ছে একটা শিবজ্ঞানে এই সমস্তটাকে করা। এবং সেটি তিনি করেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যে ভাব পেয়েছেন, সেটি নিয়ে শিবজ্ঞানে জীবের সেবা, সেইটা মিশনের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ করেছেন। তার অন্যতম পুরোধা পুরুষ স্বামী অখণ্ডানন্দজি। স্বামী অখণ্ডানন্দজির জীবন একটুখানি স্মরণ করি। তোমার তো নিশ্চয়ই জানা আছে যে কি হলো, বহরমপুরের ওখানেতে দাঁতপুর বলে একটা গ্রাম, সেইটা ওই সময় 1897-এরই ঘটনা, যে সালে স্বামীজি রামকৃষ্ণ মিশন স্থাপন করলেন। এবং সেই সালে কি হলো, যে তিনি ওই দাঁতপুরে অখণ্ডানন্দজি যাচ্ছেন, তখন দেখছেন একটি দরিদ্র মুসলমান ঘরের মেয়ে, বছর 14 তার বয়স, সে খুব কাঁদছে। কারণ কি, বাড়ির থেকে যে মাটির কলসি এনেছিল জল নিয়ে যাবে বলে, তার তলাটা ছেড়ে গেছে।
তাহলে বাড়িতে গেলে খুব বকবে, মারবে ইত্যাদি। তখন সেইটা দেখে ওনার মনটা ভিজে গেল এবং উনি কি করলেন, 2 পয়সা দিয়ে একটা মাটির কলসি কিনলেন আর 2 পয়সার চিঁড়ে মুরগি কিনলেন, কিনে ওই মেয়েকে দিলেন। সে সেটি নিয়ে চলে গেল। তখন অখণ্ডানন্দজি ভাবছেন যে ঠিক আছে, এবার উনি ওনার পথে যাবেন, কিন্তু দেখা গেল যে আরো সব ছেলে মেয়ে ঘিরে ধরেছে। আর ওনার নাম গ্রামেতে হয়ে গেল দণ্ডি ঠাকুর বা দণ্ডি বাবা। এই দণ্ডি ঠাকুরকে নিয়ে তখন ওই সব ছেলে মেয়েরা ঘিরে ধরেছে, উনি সেখান থেকে আর নড়তে পারছেন না। এবং ওইখান থেকে রামকৃষ্ণ মিশনের সংগঠিত সেবা কার্যের সূচনা। এই যে 1 মে স্বামীজি মিশন প্রতিষ্ঠা করলেন, তার 14 দিনের মধ্যেই কিন্তু ওইখানে চলে গেল বার্তা এবং ত্রাণের সামগ্রী। অখণ্ডানন্দজি মহারাজ সেটিকে নিয়ে এই প্রথম যে ত্রাণ কার্য শুরু করলেন। এই যে তোমার প্রশ্নটি ছিল যে এর মধ্যে হৃদয় এবং কান্না এবং মানুষের জন্য বেদনা, এই সমস্ত মিলে এই সেবা কার্য। সেখানে ওই অখণ্ডানন্দজি মহারাজেরই একটু বেশি বয়সের কথা বলি, উনি তো রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন। একসময় দেখা গেল যে বৃদ্ধ বয়সেও মহারাজ কি করছেন, হঠাৎ করে খাওয়া দাওয়া রেস্ট্রিক্ট করে দিলেন এবং গাছের পাতা, শাক, পটল সেদ্ধ এইসব খাচ্ছেন দিনের পর দিন, কিছু বলছেন না। অনুসন্ধান করে বারবার জিজ্ঞেস করে যেটা জানা গেল সেটা হচ্ছে যে পূর্ববঙ্গে ভূমিকম্প হয়েছিল এবং সেই ভূমিকম্পের ফলে মানুষজনেদের প্রচন্ড কষ্ট হয়েছিল। সেইটা মহারাজ যখন খবর পেয়েছেন এবং তাদের খাদ্যাভাব চূড়ান্ত, তখন মহারাজ স্থির করেছিলেন যে ওদের প্রতিকার না হওয়া পর্যন্ত উনি এই রকম খাবারই খাবেন এবং এইভাবে প্রায় 5-6 মাস খেয়েছিলেন। রামকৃষ্ণ মিশন থেকে সেবার কার্য ওখানে শুরু করা হয়েছিল। কিন্তু আমি শুধু বলতে চাইছি হৃদয়টা কিরকম, যে গাছের পাতা, শাক সবজি এবং পটল সেদ্ধকে একজন প্রেসিডেন্ট দিন যাপন করছেন, কারণ তার মনে পড়ছে ওই দুর্গত পীড়িত মানুষগুলোর কথা। স্যার, এটা কিন্তু শুধু একটা ঘটনা নয়, বীরেশ্বরানন্দজির জীবনেও তো এরকম একটি ঘটনা বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বীরেশ্বরানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘের 10ম প্রেসিডেন্ট। তুমি বোধহয় ওই ডাকাতির ঘটনাটা। হ্যাঁ, সেটা হচ্ছে 1978 সালের ঘটনা এবং তখন এই প্রচন্ড বৃষ্টি, বন্যা হয়েছিল। যখন বৃষ্টি শুরু হয়েছে সেই রকম সময় একদিন জয়রামবাটিতে রাত্রিবেলায় ডাকাতি হয়ে গেল এবং সে ভয়ঙ্কর ডাকাতি, সাধুদেরকে ধরে মেরে ধরে সে এক একটার কাণ্ড। এটি যখন সংবাদ গেল বীরেশ্বরানন্দজির কাছে, তিনি তখন হচ্ছেন প্রেসিডেন্ট, তিনি পুলিশের কাছে গেলেন না, কোথাও রিপোর্ট করালেন না, কোনো ব্যবস্থা নেওয়ার কথা বললেনই না আলাদা করে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ব্যবস্থা নয়। তিনি বললেন সাধুদেরকে যে তোমরা সন্ধান করে দেখো এত দারিদ্র কেন, যার জন্য এই মন্দিরে তারা ডাকাতি করতে এসছে। কি হৃদয় বক্তা! এবং সেই যে সন্ধান কার্য, সেই যে এক্সপ্লোরেশন শুরু হলো। তারপর 1978-এ যারা শুনছেন তাদেরও অনেকের মনে পড়বে কলকাতায় প্রচন্ড বন্যা হয়েছিল। এই যে পশ্চিমবঙ্গ জুড়ে যে বন্যা, তার মাঝখানে বীরেশ্বরানন্দজি তিনি ঠিক করলেন যে রামকৃষ্ণ মিশনের এই পল্লীর জন্য কাজ শুরু করতে হবে নতুন ভাবে, নতুন ভঙ্গিতে, নতুন নতুন আঙ্গিকে। এবং সেটি আজকে আমরা জানি পল্লী মঙ্গল। বেলুর মঠে যান, লোকেরা নানান রকমের সমস্ত দ্রব্যাদি কিনে আনেন, বলেন পল্লী মঙ্গল থেকে কিনেছি। এইটির সূচনা কিন্তু ওই জয়রামবাটিতে ডাকাতি দিয়ে। এই অসাধারণ প্রসঙ্গগুলো জড়িত হয়ে আছে। স্যার, আপনি বলছেন আর আমার মনে পড়ছে, স্বামীজি তো নিজেও চিঠিতে লিখছেন যে সেবা নয়, সেবা বলেও আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি না। সেবা নয়, পূজা, বিরাটের পূজা, তোমার সামনে যাকে দেখছো তার পূজা করতে হবে। এগুলো তো ওই সংঘ বারবার করে সেই উদাহরণই দেখিয়ে। একদম, সেবাটা অ্যাকচুয়ালি পুজোর ভাবেতেই সংঘ এইভাবে করে এসেছে। ওই যে বলছি বিরাটের পুজো, এ এক অদ্ভুত কাহিনী। আচ্ছা স্যার, অন্য আর যা যা কাজ মিশন করে, শিক্ষা, স্বাস্থ্য, আর কি করে? শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ মানে রিলিফ। রামকৃষ্ণ মিশনের কাজের মধ্যে তুমি ঠিক জায়গাটা ধরেছো। শিক্ষা মানে লোকের প্রথমেই যেগুলো মনে পড়ে, ফ্লাড রিলিফ এবং বিভিন্ন রকমের ত্রাণের কার্য। শিক্ষা, স্বাস্থ্য, তারপরে হচ্ছে রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং বেদান্ত ভাব প্রচার, মানে সেই সাহিত্যের প্রচার। গ্রামোন্নয়ন, নারী এবং শিশুর কল্যাণের জন্য অত্যন্ত ব্যাপকভাবে কাজ করা এবং মানুষের স্বনির্ভরতার জন্য একদম গ্রাসরুট লেভেলে কাজ করা, এগুলো রামকৃষ্ণ মিশনের কাজের অন্তর্গত। শিক্ষার মধ্যে কিরকম, কত রকমের শিক্ষা? শিক্ষার মধ্যে ওই যে স্বামীজি, আমরা জানি যে সেই তার বিখ্যাত স্টেটমেন্ট যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। তাহলে এই যে মানুষের ভেতরে যে পূর্ণত্ব রয়েছে সেটাকে ফুটিয়ে তোলাই যে তিনি বলছেন শিক্ষা। এই পূর্ণত্ব ফুটিয়ে তোলার লক্ষ্যে স্বামী বিবেকানন্দ সব রকম বন্দোবস্ত করেছেন। আজকে রামকৃষ্ণ মিশন 2026-এ আমরা ভাবছি যে সে কি না করছে। প্রথাগত শিক্ষা, অপ্রথাগত শিক্ষা, বৃত্তিমুখী শিক্ষা, বয়স্ক শিক্ষা, তারপরে মূল্যবোধের শিক্ষা, শিক্ষক শিক্ষণ অর্থাৎ টিচার্স ট্রেনিং, তারপর মেডিকেল শিক্ষা, এই সমস্ত তার মধ্যে রয়েছে। দুটো ম দিয়ে যদি বলি,
যে মৌমাছি থেকে মটর, মানে মৌমাছি চাষ থেকে মটর মেকানিজম শেখা, এই সমস্ত স্বামী বিবেকানন্দ কিন্তু প্রবর্তন করেছেন। এটা তার শিক্ষার অদ্ভুত দিক, শিক্ষা বিস্তারের। আচ্ছা স্যার, এই মিশনের যে এত বহুমুখী কার্য, ওই মিশনের যে প্রতীকটা আছে তার মধ্যেই তো সবকিছু ধরা আছে। এটা একটু আমাদের একটু বুঝিয়ে বলুন। প্রতীক বলতে তোমার কি মনে পড়ে বলো, কি ছবি মনে পড়ে? যে একটা সাপ কুণ্ডলী পাখি রয়েছে। সাপ কুণ্ডলী পাখি রয়েছে, আর মাঝখানে সমুদ্রের সেই জলরাশি তরঙ্গ, এবং তার মধ্যে পদ্ম। তা এই পদ্মটি হচ্ছে ভক্তির প্রতীক, তরঙ্গ হচ্ছে কর্মের প্রতীক, আর ওখানে সূর্য উঠেছে নেপথ্যে দেখা যাচ্ছে সেটি জ্ঞানের প্রতীক, আর সর্প বা কুলকুণ্ডলিনী তিনি হচ্ছেন যোগের প্রতীক। এইগুলির যখন সুষ্ঠু সমন্বয় হয় একজন মানুষের জীবনে, তখন তার ভিতরের যে সত্তা জেগে ওঠে, ধর্ম বা আধ্যাত্মিকতা যাকে বলে সেটি প্রস্ফুটিত হয়, এবং তারই প্রতীক রূপে এই চিত্রের মাঝখানে রয়েছেন পরমহংস, একটি হংসের ছবি আমরা দেখতে পাই। এই সব মিলিয়ে একটা অসাধারণ ছবি, যেটি একটি সমন্বয়ের মহাবার্তা আমাদের কাছে বহন করে আনে। স্যার, আর একটা প্রশ্ন করি, এই এখন তো চতুর্দিকে সবকিছুর মধ্যেই ধর্ম ঢুকে পড়ে, সেটা নিয়ে বিভিন্ন বিতর্কেরও সৃষ্টি হয়, কিন্তু মিশন কি সুন্দরভাবে এটাকে ব্যালেন্স করে রেখেছে, যে সব কাজ করছে তার মধ্যে ধার্মিক ভাব রয়েছে, স্পিরিচুয়ালিটি রয়েছে, এইটা একটু আমাদের। এই যে মিশনের আমরা এখনকার ভাষায় বলি বেনিফিশিয়ারি, যারা কিনা এই সেবা পাচ্ছেন, তার মধ্যে তো সব ধর্মের লোকই রয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ধর্মে এক বিন্দু আঘাত না করে জনসাধারণের উন্নতি বিধান, এইটা যে করতে বলেছেন সৌভিক, সেটা তুমি জানো যে এখনকার দিনে কি দারুণ ভাবে সত্য, যে কার কি ধর্ম সেটা লোক ফিরেও তাকান না। ধর্মান্তরের তো প্রশ্নই নেই। ধর্মান্তর মানে আমরা বলি কনভার্সন। রামকৃষ্ণ মিশন যেটা করে সেটা ওই ধর্মের কনভার্সন করে না, ভেতরকার মানুষটাকে কনভার্ট করে। অন্যভাবে বলতে গেলে পশু থেকে মানুষ এবং মানুষ থেকে দেবতায় কনভার্সন, সেইটা রামকৃষ্ণ মিশন করে থাকে। ওই যে আমরা বললাম যে সংগঠিত সেবা কাজ শুরু হচ্ছে অখণ্ডানন্দজিকে দিয়ে, এবং সেই অখণ্ডানন্দজি যে মেয়েটির জন্য করছেন সে তো একটি মুসলমান মেয়ে। এই সব মিলিয়ে ধর্মের জায়গাটা চমৎকার ভাবে ব্যালেন্স করে রামকৃষ্ণ মিশনের সর্বজনীন কল্যাণমুখী সেবা কার্য। স্যার, ওই স্বামীজি যে কুমারী পূজা করেছিলেন, সেই মেয়েটিও তো বোধহয়। হ্যাঁ, কাশ্মীরে মুসলমান, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। কাশ্মীরে মুসলমান মাঝির মেয়েকে তিনি কুমারী রূপে পুজো করেছিলেন। এই সমস্তটার মধ্যে দিয়ে ধর্ম সমন্বয় একটা কাব্যিক এবং দার্শনিক রূপে একসঙ্গে আমাদের কাছে আসছে। স্যার, এটাও মনে হলো যে এত যে শিক্ষা বিস্তারের কাজ রামকৃষ্ণ মিশন করে চলে, কিন্তু এটার মধ্যে একটা আশ্রমিক ব্যাপার সবসময় বোধহয় মেনে। এইটা মূল কথা, যে একটা স্কুল থাকবে, হস্টেল থাকবে, ভোকেশনাল ট্রেনিং এর নানান রকম হয়তো থাকবে, কিন্তু সমস্তটার মধ্যে একটা আশ্রমিক পরিবেশ, এবং সেই আশ্রমটা শুধু একটা হিন্দুর আশ্রম সেরকম নয়, যেন একটা দেব ভাব তার মধ্যে রয়েছে, এরকম একটা আশ্রমিক পরিবেশ। আজকে বলরাম মন্দিরে বসে আমাদের ভাবতে ভালো লাগছে, বলরাম মন্দিরের সঙ্গে স্বামী ব্রহ্মানন্দের স্মৃতি কতভাবে জড়িত। এই যে রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্টস হোম এখন যেটি বিখ্যাত, সেটির একেবারে প্রথমের দিকে ওই যে নির্বেদানন্দজির হাত ধরে তো তার পথ চলা শুরু, সেই সময় ব্রহ্মানন্দজি পরিদর্শনে গিয়েছিলেন, এবং এসে তিনি বলেছিলেন ঋষির আশ্রম দেখে এলাম। যারা রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্টস হোমের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা শুনবেন, তাদের আনন্দ হবে, অন্যদেরও আনন্দ হবে, যে রামকৃষ্ণ মিশনের শিক্ষা ব্যবস্থার একজন পাইওনিয়ার বলতে পারি আমরা, পথিকৃৎ স্বামী নির্বেদানন্দজি, তিনি ছেলেদের নিয়ে খুব সাধারণভাবে একটি হোস্টেল চালাচ্ছেন, কিন্তু ব্রহ্মানন্দজি মহারাজ সাথে শিলমোহর দিচ্ছেন যে একটি ঋষির আশ্রম দেখে এলাম। এটি রামকৃষ্ণ মিশনের মূল কথা। স্যার, এখনো বেলগুড়িয়া বিদ্যার্থী আশ্রমে 24শে ডিসেম্বর সেদিন রাজা মহারাজ এসেছিলেন, সেই উপলক্ষে এখনো পদার্পণ দিবস পালিত হয়, এবং সাধুরা সবাই সেদিন সেখানে যান, এখনো তারা এটাকে। সুতরাং সৌভিক, আমরা একটা জীবন্ত ট্র্যাডিশনের মুখোমুখি, এরকম বলা যেতে পারে। এতক্ষণ আমরা স্যারের সাথে ছিলাম বলরাম মন্দিরে, রামকৃষ্ণ মিশনের বহুমুখী কার্য সেই নিয়ে আলোচনা করছিলাম, এই তিনটির ইতিহাস, বুদ্ধদেবের প্রভাব স্বামীজির জীবনে। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আর যারা পরে এই অনুষ্ঠান দেখবেন, তাদের সবার উপরে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক। আপনারা ভালো থাকবেন। নমস্কার।